প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। বাংলাদেশের সাপের প্রজাতিগুলোর মধ্যে সবচেয়ে বড় হলো অজগর। আকারে বেশ বড় হলেও এরা মানুষের জন্য মোটেই ক্ষতিকর নয়। বিশাল দেহী অজগরকে কখনো মাটিতে আবার কখনো গাছে পেঁচিয়ে থাকতে দেখা যায়। আমাদের আজকের পর্ব অজগর সাপ নিয়ে। এ বিষয়ে আলোচনা করব শাহরিয়ার সিজার রহমানের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের অজগর সাপ নিয়ে কিছু তথ্য ও চিত্র। আমাদের দেশে প্রায় ৯০ প্রজাতির ছোট বড় সাপের দেখা পাওয়া যায়। এদের মধ্যে অধিকাংশই অবিষধর বা নির্বিষ সাপ। এই নির্বিষ সাপগুলোর মধ্যে সবচেয়ে বড় হল অজগর। আমাদের দেশে বার্মিজ পাইথন বা ময়াল ও রেটিকুলেটেড পাইথন বা গোলবাহার, এই দুই প্রজাতির অজগর সাপের দেখা পাওয়া যায়। বিশাল আকার ও বর্ণাঢ্য রঙের কারণে সাপের প্রজাতিগুলোর মধ্যে এরা সবার আকর্ষণের কেন্দ্রতে পরিণত হয়েছে। মানুষ সহজাতভাবে অজগরের প্রজাতিগুলোকে ভয়ঙ্কর ভাবলেও এরা মোটেই ক্ষতিকর নয়। অজগর মূলত শান্ত স্বভাবের একটি সাপ। এদের শক্ত দাঁত থাকলেও অবিষধর হওয়ার কারণে বিষ দাঁত ও বিষথলি থাকে না। একসময় দেশের প্রায় সর্বত্রই অজগর সাপের বিচরণ থাকলেও বর্তমানে কিছু বনাঞ্চলেই এদের দেখা মেলে। আমাদের দেশে অজগরের যে প্রজাতিটি বেশি দেখা যায় সেটি হল বার্মিজ পাইথন বা ময়াল। বর্তমানে সিলেট ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের চিরসবুজ বন, সুন্দরবন ও এসব বন সংলগ্ন এলাকায় এদের দেখা যায়। এদের দেহ সাধারণত ৩ থেকে ৬ মিটার লম্বা হয়। এরা ওজনে ভারী ও মোটা। দেহের মসৃণ আঁশগুলো ছোট হলেও মাথায় বড় আকারের কিছু আঁশ থাকে।
শরীরের উপরে ও দুপাশে বাদামি রঙের ছোপগুলো সুন্দর নকশা তৈরি করে। এদের পেটের দিকে রং হালকা হলুদ এবং এখানকার আঁশগুলো বড় আকারের। বাহারি রঙের কারণে এরা বেশ আকর্ষণীয় একটি প্রাণী। এদের মাথা ত্রিকোণাকার এবং চোখগুলো বেশ বড় আকারের হয়ে থাকে। মুখ অনেক চওড়া, যা এদেরকে বড় আকারের প্রাণী খেতে সাহায্য করে। কালো রঙের জিহ্বা আগার দিকে দুই ভাগে বিভক্ত এবং অত্যন্ত সংবেদনশীল। এদের লেজ দেহের তুলনায় বেশ খানিকটা সরু হয়ে থাকে। অপ্রাপ্তবয়স্ক অবস্থায় এরা বেশ দ্রুত গতিতে চলতে পারে এবং গাছের উপরেই বেশি সময় কাটায়। গাছে থাকার সময় কখনো ঝুলে থাকে, আবার কখনো গাছের ডালের সাথে পুরোপুরি মিশে থাকে, যা এদের আত্মরক্ষায় সাহায্য করে। তবে প্রাপ্তবয়স্ক অজগর খুব ধীরে চলাচল করে। শান্ত ও ধীরস্থির গতিতে চলার সময় এরা অত্যন্ত সতর্ক থাকে, যেন শিকার তার উপস্থিতি টের না পায়। এরা শরীরের নিচের অংশগুলোর সাহায্যে চলাচলের স্থানে বিপরীতমুখী আঘাতের মাধ্যমে সামনে এগিয়ে চলে। মাটিতে থাকার সময়ও এরা এমনভাবে মিশে থাকে যেন সহজে আলাদা করা যায় না। এদেরকে মাঝে মাঝে কুণ্ডলী পাকিয়ে থাকতেও দেখা যায়। এরা সাধারণত একা একা বিচরণ করে। নিশাচর হওয়ার কারণে এরা রাতেই খাদ্যের সন্ধানে বের হয়। এবং দিনের বেশিরভাগ সময় গাছের ডালে পেঁচিয়ে অথবা নিরালা জায়গায় অলসভাবে কাটায়। এরা ২০ থেকে ২৫ বছর পর্যন্ত বেঁচে থাকে। রেটিকুলেটেড পাইথন বা গোলবাহার লম্বাটে সাপ। তবে এরা ময়ালের চেয়ে বেশ কিছুটা সরু আকারের হয়। গোলবাহার প্রজাতির সাপগুলো পৃথিবীতে সবচেয়ে লম্বা আকারের সাপ। অত্যধিক স্থূলকায় না হওয়ার কারণে এরা স্বভাবেও ময়ালের থেকে অনেক বেশি চটপটে। বাংলাদেশে শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামের চিরসবুজ বনেই অল্প সংখ্যক গোলবাহার টিকে আছে। এদের দেহ লম্বায় প্রায় ৯ মিটার পর্যন্ত হয়ে থাকে। দেহের রং হলদেটে এবং অপেক্ষাকৃত হালকা। ময়ালের মতো এদের দেহেও কোণাকার ডায়মন্ডের মতো নকশা দেখা যায়। তবে এদের গায়ের নকশাগুলো কিছুটা জলছাপের মতন। ত্রিকোণাকার মাথায় অবস্থিত চোখ বরাবর সুস্পষ্ট কালো দাগ আছে। নিচের চোয়ালে মুখ বরাবর কিছু ছোট আকারের তাপ সংবেদী ছিদ্র থাকে, যা আশেপাশের যে বস্তুটি কিছুটা উষ্ণ সেটি সম্পর্কে ধারণা দেয়। ফলে এরা অন্ধকারেও শিকারের অবস্থান নিশ্চিত হয়ে শিকার ধরতে পারে। এদের নাসারন্ধ্রগুলো বেশ বড়
এবং মাথার প্রায় মাঝামাঝি অংশে থাকে। লেজের অংশটা ক্রমশ সরু ও দেহের শেষ প্রান্তের দিকে লেজের কাছাকাছি পায়ুছিদ্র ও জননাঙ্গ দেখা যায়। সাধারণত শান্ত স্বভাবের হলেও বিপদের মুখে পড়লে অত্যন্ত দ্রুত আক্রমণ করতে পারে। এরা পানির কাছাকাছি থাকতে পছন্দ করে। মাঝে মাঝে পানির নিচে ডুব দিয়ে চলাচল করে। প্রকৃতিকে ভারসাম্যপূর্ণ অবস্থায় রাখতে অজগরের ভূমিকা অনন্য। এরা টিকটিকি জাতীয় প্রাণী, ইঁদুর, ব্যাঙ ইত্যাদি খেয়ে খাদ্য শৃঙ্খলে বড় ভূমিকা রাখছে। শান্ত স্বভাবের কারণে এরা সহজে মানুষকে আক্রমণ করে না। তবে অজগর ও অন্যান্য সাপ সম্পর্কে মানুষের অজ্ঞতা, আবাসস্থল ধ্বংস ও দুর্ঘটনার কারণে অজগর সহ সব ধরনের সাপের অবস্থাই সংকটাপন্ন। মাংস ও চামড়ার জন্যেও মানুষ প্রতিনিয়ত অজগর মারছে। এদের সম্পর্কে সঠিক জ্ঞানের অভাব দূর করতে তৃণমূল পর্যায়ে সাপ নিয়ে সচেতনতামূলক কার্যক্রম ও গবেষণা কাজ বাড়ানো প্রয়োজন। নতুন প্রজন্মের মাঝে অজগর সাপ নিয়ে সচেতনতা সৃষ্টি করতে পারলে আমাদের প্রকৃতিতে রক্ষা করা সম্ভব এই উপকারী প্রাণীটিকে। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম অজগর সাপ নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি শাহরিয়ার সিজার রহমানের সাথে। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। কেমন আছেন? আমি ভালো। আপনি তো অনেক দিন ধরে কাজ করছেন সাপ নিয়ে। আমাদের একটা বিশাল ভয় অজগর সাপ নিয়ে। আমাদের দেশে এই অজগর সাপ কত ধরনের আছে? হ্যাঁ, অজগর সাপ বাংলাদেশে দু ধরনের আছে। তো একটি হচ্ছে রেটিকুলেটেড পাইথন, বাংলাতে গোলবাহার সাপও বলা হয়। তো এই গোলবাহার সাপ হচ্ছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সাপ। এরা লম্বায় 27 ফিট পর্যন্ত হতে পারে এবং ওজনে প্রায় 100 কেজি ছাড়িয়ে যায়। আচ্ছা, কেমন মানে কি পরিমাণ আছে এরা? সংখ্যায় কত আছে এটা বলা সম্ভব না, কারণ ওরকম কোনো গবেষণা হয়নি। আরেকটা যেটা বললেন, এবং আরেকটি অজগর সাপ হচ্ছে যে বার্মিজ পাইথন, বাংলাতে সাধারণত ময়াল বলা হয়। যখন গ্রাম বনাঞ্চলে সবখানে জঙ্গল ছিল, কিন্তু এখন এদের দেখা মিলে শুধুমাত্র সুন্দরবন এবং তার আশেপাশের বিভিন্ন জেলাতে এবং সিলেট বিভাগের কিছু বনাঞ্চলে এবং পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলে। আচ্ছা, এই অজগর সাপগুলোর বিশেষ কোনো স্বভাব আছে? বাচ্চা ফুটা পর্যন্ত অজগর সাপ ডিমে মুরগির মতো করে তা দেয়। আচ্ছা, এবং ওদেরকে অনেক সময় দেখা যায় যে কিছুটা কাঁপুনি দেয় একটু পরপর, যার ফলে তাপমাত্রা কিছুটা বাড়ে এবং এতে ডিম ফুটে বাচ্চা বেরোতে সহায়তা হয়। এই সাপগুলোর মধ্যে থেকে কোনো সাপ কি শুধু বাচ্চা দেয় স্ট্রেট, মানে ডিম ছাড়া? অজগর সাপ ডিম দেয়, কিন্তু অন্যান্য সাপ রয়েছে যারা বাচ্চা দেয়। অজগর সাপের নাম শুনলেই আমরা ভীষণ ভয় পাই, যে বোধহয় খেয়ে ফেলবে, কিন্তু কামড় দেবে। আসলে ঘটনাটা কি? যে অজগর সাপ আসলে আমাদের ছোটবেলা থেকে একটা ভয় সৃষ্টি করে দেওয়া হয়। যেমন বাচ্চারা যখন প্রথম যে অক্ষরটা শিখে, অতে অজগর, অজগর আসে তেরে। আসলে অজগর খুবই শান্ত প্রকৃতির সাপ, অজগর কখনোই তেরে আসে না।
তো অজগর নির্বিষ সাপ, অর্থাৎ এদের কামড়ে মানুষ মারা যায় না এবং এরা সাধারণত মানুষকে আক্রমণ করে না, একমাত্র মানুষ খায়ও না করলে না। এরা সাধারণত কি ধরনের প্রাণী খায়? এরা সবচেয়ে বড় শিকারী প্রাণী, এদের ফুড চেনে সবচেয়ে উপরে থাকে। এরা বিভিন্ন ধরনের প্রাণী খায় এবং অজগর সাপ আপনার পাখির ডিম থেকে শুরু করে ইঁদুর, কাঠবিড়ালি, গুই সাপ, এমনকি হরিণও খেয়ে থাকে। আচ্ছা, তার মানে আমাদের বাংলাদেশে যে অজগর সাপগুলো আছে এটি সবচেয়ে বড় সাইজের প্রাণী যেটা খেতে পারে ওরা? অবশ্যই, অজগর সাপ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সাপ। আমাদের প্রকৃতিতে এরা কি উপকারী ভূমিকা রাখছে? অজগর সাপ একটা বিশাল একটা ভূমিকা আছে আমাদের প্রকৃতির যে ন্যাচারাল ব্যালেন্স ওটা টিকে রাখার জন্য। যেমন যে কোনো ইকোসিস্টেমে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এইপেক্স প্রেডেটর, অর্থাৎ যেসব আকৃতিতে বড় যে শিকারী প্রাণীগুলো রয়েছে যারা অন্যান্য বিভিন্ন ধরনের পশু পাখি খেয়ে থাকে। তো তেমনই একটি প্রাণী হচ্ছে অজগর। বোয়া ফ্যামিলি পাখি খেয়ে যে বনের যেই ন্যাচারাল যে ব্যালেন্সটা আছে ওটা রক্ষা করে। যেমন আবার প্রচুর পরিমাণ ইঁদুর খেয়ে থাকে, এতে আমাদের কৃষকদের অনেক সহায়তা হয়। আচ্ছা, আমরা একটা সাপের নাম শুনি, অ্যানাকন্ডা। জি, এটা কি অজগর সাপের মতো একটি প্রজাতি অথবা এটা তা অন্য কিছু? হ্যাঁ, এটা অজগরের কাছাকাছি একটি ফ্যামিলি। তো অজগর সাপদেরকে পাইথন ফ্যামিলিতে এদেরকে বিন্যাস করা হয়েছে, আর অ্যানাকন্ডা হচ্ছে বোয়া ফ্যামিলি। অজগর আর অ্যানাকন্ডার ডিফারেন্সটা হচ্ছে যে অজগর সাপ ডিম পারে এবং অ্যানাকন্ডা বাচ্চা প্রসব করে এবং অ্যানাকন্ডা সাপ বাংলাদেশে পাওয়া যায় না। এদের মূলত দেখা মিলে দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে এবং এরা সোয়াম্পে থাকে, পানিতেই থাকে, পছন্দ করে। আচ্ছা, আমাদের দেশের এই যে অজগর সাপ সংখ্যায় যে কমে যাচ্ছে কেন, কি কারণে? গ্লোবালি যে অজগর সাপের সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে যে কমার্শিয়াল হারভেস্টিং। তো দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে বছরে প্রায় 1.5 থেকে 3 লাখ অজগর সাপ ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকাতে এক্সপোর্ট করা হয়। তো এই কারণ রয়েছে যে অজগরের চামড়ার খুবই ডিমান্ড রয়েছে। বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ড অজগরের চামড়া দিয়ে ব্যাগ, জুতো, বেল্ট ইত্যাদি বানিয়ে থাকে। তো এই যে চামড়া রপ্তানি হচ্ছে অথবা এটা কি বৈধভাবে হচ্ছে না অবৈধভাবে? বৈধ হচ্ছে, অবৈধভাবেও হচ্ছে। আচ্ছা, তার মানে কি তাহলে অজগর সাপের ফার্মিং হচ্ছে তাহলে? হ্যাঁ, আসলে অনেক সময় দেখা যায় যে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে অজগর ফার্মিং আছে, কিন্তু অজগর দেখা যায় অনেক ক্ষেত্রেই যে ওরা ফার্ম থেকে অজগর এক্সপোর্ট না করে ফার্মের আড়ালে অজগর সাপ বন থেকে ধরে ওরা আচ্ছা ওই মানে ফার্মিং এর সুযোগে নেচার থেকেও নিয়ে নিচ্ছে। অবশ্যই আমাদের দেশে তো এটা তো ডেফিনেটলি এটা ব্যান্ড, আমাদের সাপের মানে চামড়া রপ্তানি করা। হ্যাঁ, আমাদের দেশে আমার জানা মতে ভাবে লার্জ স্কেলে কমার্শিয়াল হারভেস্ট হয় না। তো বাংলাদেশে অজগর বিপন্ন হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আবাসভূমি ধ্বংস হওয়া, বনাঞ্চল হারিয়ে গেছে, সেই সাথে অজগরও হারিয়ে যাচ্ছে। তো আরেকটি সমস্যা হচ্ছে যে আমাদের যে প্রোটেক্টেড এরিয়াগুলো রয়েছে, যেমন ন্যাশনাল পার্ক, রিজার্ভ ফরেস্ট, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ওগুলো আকারে এবং আয়তনে খুবই ছোট। যেমন একটি অজগরের দেখা গেছে যে এক সিজনে ওরা প্রায় 45 কিলোমিটার পথ পর্যন্ত পাড়ি দিয়ে থাকে। এবং ওদের বিশেষ করে সিলেট বিভাগের যেসব বনাঞ্চল রয়েছে, যেমন লাওয়াছড়া, খাদিমনগর, রিমা কালেঙ্গা ইত্যাদি ন্যাশনাল পার্কগুলো কিন্তু অজগরের সাধারণ বিচরণ এবং বংশ বিস্তারের জন্য যথেষ্ট নয়। তা আমাদের এই অজগরের ফার্মিং কি আমরা করতে পারি না এই অজগর সাপের? অবশ্যই সম্ভব, এবং অজগরের চামড়া হয়তো বিদেশে রপ্তানি করে একটা বৈদেশিক মুদ্রা আদায় করা সম্ভব। এবং যেসব লোক সাপুরে কমিউনিটিতে যেসব লোক রয়েছে এবং ওদেরকে কিন্তু এই সমস্ত জব ইনভলভ করে রিহ্যাবিলিটেট করাও সম্ভব। তো এটার পূর্ব শর্ত হচ্ছে অবশ্যই যাতে আইনগুলো ঠিকমতো প্রয়োগ হয়। তো এই যে অজগরের সাপ আমাদের দেশে যেগুলো আছে এদের সংরক্ষণ করতে হলে আমাদের কি করা উচিত? যেহেতু আমরা আমাদের ফরেস্টটা আসলে বাড়াতে পারছি না, তো এখন যেটা প্রায় দেখা যায় যে ফরেস্টের বাইরে অজগর সাপ বিভিন্ন চা বাগান এখানে প্রায় ধরা পড়ছে, লোকালয়ে চলে যাচ্ছে। তো অবশ্যই অজগর যদি আমরা সংরক্ষণ করতে চাই, প্রোটেক্টেড এরিয়ার বাইরে অজগরের নিরাপত্তা নিশ্চয়তা করতে হবে। আমরা যেহেতু হারিয়ে ফেলছি, তাহলে সেক্ষেত্রে তো আমাদের মনে হয় দুটো পদ্ধতিতেই যাওয়া উচিত। নেচারকেও সংরক্ষণ করা উচিত, নেচারের অজগর সাপগুলোকে, প্লাস আমরা যদি ফার্মিং করতে পারি তাহলে তো সেখানেও বৃদ্ধি হয়। তারপর ছেড়ে দিলাম আমরা নেচারে, আমাদের এভাবে ফার্মিং এর মাধ্যমে আমাদের কিছু জেনেটিক স্টক আমরা রাখতে পারি। অবশ্যই। আর এই ব্যাপারে কি কোনো গবেষণা কিংবা কোনো চেষ্টা কোনো কিছু হচ্ছে যে এই অজগর সাপ কিংবা অন্যান্য সাপ নিয়ে? যে অজগর সাপ আসলে গবেষণা খুবই কম হয়েছে।
তা আপনারা কি কোনো কিছু চিন্তা করছেন? হ্যাঁ, আমরা গত 1 বছর ধরে অজগর নিয়ে কাজ করছি। আমরা কাজের অংশ হিসাবে বিভিন্ন জায়গাতে সার্ভে করেছি যে অজগরের স্ট্যাটাস কি অবস্থায় আছে, কোথায় আছে এটা দেখার জন্য। তো আমরা অবশ্যই একটা পরিকল্পনা হাতে নিচ্ছি, যেটা হচ্ছে আপনার রেডিও ট্র্যাকিং করা। তো রেডিও ট্র্যাকিং এর মাধ্যমে আমরা অনেক কিছুই ইনফরমেশন আমরা কালেক্ট করতে পারবো যেটা আমাদের জানা নেই। যেমন একটি অজগর সাপ কী খাচ্ছে, ওরা কোথায় যাচ্ছে, কতটা সময় ওরা চা বাগানে থাকছে, কতটা সময় ফরেস্টে থাকছে, এই সমস্ত জিনিস আমরা জানতে পারবো এই গবেষণার মাধ্যমে। আপনি যখন আমেরিকায় পড়াশোনা করছিলেন তখন কি এই ফার্মগুলো আপনি ভিজিট করেছিলেন কিংবা এইসব জায়গায় গিয়েছিলেন? হ্যাঁ, আমি অবশ্যই গিয়েছি যেখানে অজগর আছে ওখানে, আর বিভিন্ন সাপের যে রেডিও ট্র্যাকিং যেই টেকনিকটা আছে ওটার ব্যাপারে আমি এখানে কাজ করেছি বিভিন্ন অন্যান্য প্রজাতির সাপ নিয়ে। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক অজগর সাপ নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, আমাদের দেশে প্রাপ্ত গোলবাহার বা রেটিকুলেটেড পাইথন হল বিশ্বের সবচেয়ে লম্বা সাপ। এরা দৈর্ঘ্যে প্রায় 30 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। অজগর তার শিকারকে নিজের শরীরের সাথে পেঁচিয়ে শ্বাসরোধ করে মেরে তারপর এটিকে খাদ্য হিসেবে গ্রহণ করে। শিকার অনুযায়ী খাদ্য হজম হতে কখনো 1 মাস সময় লেগে যায়। বড় আকারের শিকারের অভ্যস্ত হওয়ায় একটি অজগর বছরে মাত্র 4 থেকে 5 বার খাদ্য গ্রহণ করে। শান্ত স্বভাবের অজগর তার শিকার ধরার ক্ষেত্রে হঠাৎ করেই আক্রমণ করে। এই বৈশিষ্ট্য কাজে লাগিয়ে সবুজ গেছো অজগর গাছের সর্বোচ্চ চূড়া থেকে উড়ন্ত পাখি শিকার করে থাকে। অজগর ডিম পাড়ার পর থেকে বাচ্চা ফোটা পর্যন্ত টানা 2 মাস ডিমের চারদিকে কুণ্ডলি পাকিয়ে ডিমগুলোতে পাহারা দিয়ে থাকে, যা খুব কম সংখ্যক সাপের প্রজাতি করে থাকে। এ সময় স্ত্রী অজগর খাদ্য গ্রহণ করা থেকেও বিরত থাকে। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল কোনটি পরজীবী উদ্ভিদ। সঠিক উত্তরটি হল এ, স্বর্ণলতা। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন কাজী জিয়াউল হাফিজ, প্রভাষক, গাইবান্ধা আদর্শ কলেজ, গাইবান্ধা। অভিনন্দন আপনাকে। iExpress-এর মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে বাংলাদেশে অজগর সাপের কয়টি প্রজাতি পাওয়া যায়? এ 2টি, বি 3টি। সঠিক উত্তর জানিয়ে শুক্রবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। মনে রাখবেন, যে কোনো 3টি পর্বে কেউ যদি বিজয়ী হতে পারেন, তিনি পাবেন প্রকৃতি ও জীবন দলের সাথে 5 দিনের প্রকৃতি পর্যবেক্ষণের সুযোগ। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে চিঠি লিখুন। প্রযোজক প্রকৃতি ও জীবন, GPO বক্স নাম্বার 964 অথবা যোগাযোগ করুন 01773049049 এই নম্বরে, অথবা ইমেইল করুন info@pojf.org এবং বিস্তারিত জানতে ভিজিট করুন www.pojf.org এই ঠিকানায়। শুধু দর্শক, সাপ সম্পর্কে মানুষের কুসংস্কার ও ভীতির কারণে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে অজগর সহ অন্যান্য সাপ। মানুষের নিষ্ঠুর আচরণে এরা এখন বিলুপ্তির পথে। সাপ নিয়ে কুসংস্কার ও ভীতি দূর করে এদের সংরক্ষণে এগিয়ে আসতে হবে আমাদের সবার। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও
পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।